আমি শরীরে এরকম বাতায় বসে আছি তো, বাঘ আমার এই হাঁটুর থেকে এরকম জায়গায় পড়েছে বাঘ, মানে ওখানে 2 নম্বরই করে গেলে সে জীবনে ফিরে আসবে। জঙ্গলে একটা জায়গা আছে নারায়ণতলা। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা এসেছি সুন্দরবনে একটি প্রত্যন্ত গ্রাম সাতজেলিয়া এসেছি। তো আজ এসে এমনই এক মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব। সত্যিকারের কথা বলতে আমরা সুন্দরবনকে কতটা দেখি বা সুন্দরবন জঙ্গলকে আমরা কতটা চিনি বা দেখেছি বা জানি তা জানি না, কিন্তু যেই সব মানুষদের সাথে আমরা কথা বলছি বা আজ যে মানুষটির সাথে আমরা কথা বলবো, যিনি বলতে গেলে সুন্দরবনে বহু দিন এবং বহুটা বছর জঙ্গলটা দেখেছেন, চিনেছেন, এবং তাদের মুখে সেই যে শোনার বা জানার আমাদের আগ্রহ বা অভিজ্ঞতাটা ওনার মুখ থেকে আমরা শুনবো। তো সেই জঙ্গল করতে গিয়ে, জঙ্গল জীবনটা শুরু করতে গিয়ে ওনার মানে সঙ্গী সাথীদের মধ্যে এক দুর্ঘটনা ঘটে যায়। তো পুরো বিষয়টি ওনার মুখ থেকেই আমরা শুনবো। আর আসুন আমরা আগে ওনার নামটা জেনে নিই। আপনার নাম? সুশান্ত। আচ্ছা, এখানে ঠিকানা? 10 নম্বর বিধানকুল। তো এই যে জঙ্গল জীবনটা কিভাবে শুরু হলো আপনার? আমি মানে ছোটবেলা থেকে মাছ কাঁকড়া ধরি। তো কত বছর আগে থেকে ধরছেন জঙ্গল ওই মাছ কাঁকড়া? 16 বছর। 16 বছর। তো এখনো করছেন এই মাছ কাঁকড়াই ধরছেন? তো এই জঙ্গল করতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে যায় আপনাদের সাথে, একটু যদি শুরু থেকে বলেন কি হয়েছিল। আমরা ওই পাশি নৌকো কাঁকড়া মারি রেস্টিং, সরকার থেকে আমাদের একটা বিএলসি দেয়। মানে বিএলসি অনেকে যারা বিএলসি আছে তারা জঙ্গল বাঁধা যায় না। আচ্ছা, যারা যায় না তাদের কাছ থেকে বিএলসি ভাড়া করতে হয়, পাস করতে মাসে পয়সাটা আমাদের মানে শনিবেলা অফিস থেকে নেয় না, 5টা করে দিতে হয় 1 মাসের জন্য। তারপর জঙ্গলে যেতে হয়, গিয়ে ওখানে 7 দিন 8 দিন পর আবার বাড়ি আসতে। ওই 7 দিন 8 দিন কি জঙ্গলেই থাকেন? জঙ্গলে। তো ওই 7 দিন 8 দিন খাওয়া দাওয়া বলুন সব নৌকোয়। তো এই খাওয়ার জন্য কি কি সরঞ্জাম নিয়ে যান? বাড়ি থেকে সবকিছু নিয়ে যায়, যেরকম বাড়িতে খাওয়া দাওয়া হয় সেরকম ভাবে সবকিছু নিয়ে যাওয়া হয়, চালের থেকে শুরু করে সবকিছু নিয়ে যাওয়া হয়, মশলাপাতি সবকিছু মানে যাবতীয় বাজার করে সবকিছু নিয়ে যেতে। আচ্ছা, ওখানে থাকেন মনে কি ওই নৌকোয়? নৌকোর মধ্যে। তো ওই দিন যে ঘটনাটা ঘটেছিল কিভাবে একটু যদি জানি। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম রথের পরের দিন বৃহস্পতিবার। আচ্ছা, আমার লোক অ্যাক্সিডেন্টে মঙ্গলবার দিনে 7টার দিকে, সকাল 7টা। সকাল 7টা বেরিয়েছি। 3 দিন 4 দিন কাঁকড়া মারেছি, 3-4 দিন, বৃহস্পতি শুক্র শনি রবি সোম 4 দিন কাঁকড়া মারেছি। পরের দিন সকালে রান্না টান্না হয়ে গেছে, যাওয়ার পরে কুসুমখালি বাজারে জ্বালানি নেওয়া হয়ে গেছে, মানে রান্না করার জন্য শুকনো জ্বালানি। নৌকো বাঁধা আছে। জ্বালানি নেওয়ার পরে নৌকা ছেড়ে দিয়েছি। আচ্ছা, নৌকোয় কতজন ছিলেন? 3 জন। 3 জন। আচ্ছা, নেওয়ার পরে নৌকা ছেড়ে দিয়েছি। জ্বালানি নেওয়ার পর নৌকা ছেড়ে দেওয়ার পর আমার এই মাসিমে যে লোকটা নিয়ে আসছে বর্তমানে পৃথিবীতে, উনি বলছে যে নৌকাটা কানায় ধরো। আবার আমি নৌকাটা পেয়ে আবার কানায় ধরিস। আমি তো মাসিমে এইখানে ধরো না, এইখানে ধরো। মাসিমে বলছে যে না না এখানে ধর। ওই লতা কেটেছে দুটো, আলটা তৈরি করছে, মানে যে হাড়ির তলে যে আলটা দেয় না, আলটা তৈরি করছে। ওই মানে জঙ্গল দিয়ে পাশে রেখেছে, রেখে আর আমার এই দাদা ওই কোপ কাঠের উপরে ছোট ছোট করে জ্বালানি কেটে দিচ্ছে। আর আমার শরীরমুখে আমি বসে আছি, আমি জঙ্গলের দিকে ফিরে বসে আছি। থাকলে ওই মাসিমে একটা আলটা করে চালিয়ে দিস। তাহলে মাসিমে তুমি মধ্যখানে এসো। তো বলছে 8টা হয়ে গেছে, এক্ষুনি চলে যাবো। আমি তাকিয়ে আছি জঙ্গলের দিকে, মাসিমে একটা আলটা তৈরি করা হয়ে গেছে। বাঘ একটাই গর্জন করলো, সে মারাত্মক গর্জন, ওখান থেকে ছুটে চলে এলো, মানে হাঁটু সমান করে গত, মানে অতটা গত, মানে জঙ্গল থেকে 25-30 হাত দূরে। আচ্ছা, বাঘ ছুটে এলো পাশে। আমার প্রথমে আমার দাদাকে ধরেছিল, দাদার এই বুকে হাত মেরেছে, বুকে। আচ্ছা, বুকে আমার এই দাদা পূর্ণেন্দু বিশ্বাস, ওনার বুকে আঘাতটা করেছে, আঘাত করেছে। করার পরে ও জলে লাফ দিয়ে পড়ে। জলে লাফ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দাদা নাটকে আমার এই মাসিমশাই নৌকো একটা তো বাঘের ধাক্কা, ওই ধাক্কায় মাসিমশাই জঙ্গলের সাইডে পড়ে যায়। আচ্ছা, বিলে বাঘ হয়তো মানে এখান থেকে মানে নৌকোর হয়তো মেরে ও দুটো জাম করে ওই মাসিমশাই ঘাড়ে পড়ে চলে যায়। মানে যাকে টার্গেট করেছিল তাকে আর ধরলো না, ধরতে পারেনি, জলে পড়ে গেছে। আচ্ছা, তারপরে মাসিমশাই ঘাড়ে পড়ে জাম করে উঠে নাতা দিয়ে একদম মেরে দিয়েছে। দেওয়ার পরে জঙ্গলে টেনে নিয়ে গেছে। নেওয়ার পরে দাদা নৌকা এসে উঠলো, দাদার নৌকা এসে উঠলি দাদার মানে ওরা বাঘের যে ক্ষতটা হয় বলে ইঞ্জুরি হয়েছে। মানে তারপরে দাদার বুকে এরকম লাঞ্চে নলি বেঁধে দিয়েছিল, বাঁধানোর সঙ্গে সঙ্গে
আমার দাদা আর আমি 3-4টে হাঁক মারলাম, কোনো লোক ছিল না। ওখান থেকে বিয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে তার আসি, মানে ওর নখটা এতটাই যে বড় বা ধারালো যে বুকের যে মানে হাড় বেরিয়েছে নাকি? না বুকে এখানে এসে ক্ষত করেছে, আচ্ছা মানে এসে পরে হয়তো মেরেছে আগে। দাঁত বাড়াতে পারেন, মানে নখ যদি ভালোভাবে বাড়াতে পারতো, পায়ে যদি মাটি পেতো বাঘ, হ্যাঁ ওকে নিয়ে চলে যেত, ওর দাদাকে নিয়ে চলে যেত। আচ্ছা দাদাকে নিয়ে যেতে পারেনি। দাদা যখন নৌকে উঠেছে রক্ত ভাসিয়ে যাচ্ছে, দাদা বলছে আমাকে, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মানে খিস্তির খবর মারি বলছি। হ্যাঁ তারপরে আমার এই মাসি আমি বলছি মাসি নেই তো, তো কি হয়েছে? আমি বলছি, বাঘে নিয়ে চলে গেছে। তারপরে ওই হুম দাদা নৌকা এসে উঠলে আমি ওই ওর ওই মানে নৌকা চিনি ছিল আর বর্লিং, ওই দিয়ে বুকে দিয়ে দিলাম, দিয়ে বলছে আমি আর বাতি পারবো না। আচ্ছা এই চিনিটা কি কারণে দেওয়া হয়? ওই রক্তটা বন্ধ করার জন্য। আচ্ছা যাতে রক্তটা না হ্যাঁ, বেরোয়, মানে জঙ্গলে চিনি দেওয়ার সাথে সাথে রক্ত বেরোয় না, রক্ত আর ওই কলগেট দিয়েছে, হ্যাঁ, দিয়ে দিলাম যতটা আটকানো যায়। আটকানো যায়। ভালোই ক্ষতি মানে হয়েছে। সেখান থেকে বাইরে বেরোলাম কুসুমখালির থেকে। বেরিয়ে বাইরে এসে আমার একটা লাড়িপুরে আমার একটা আত্মীয় ছিল, ওনার কাছে বললাম, মানে গান চড়ি দিয়ে সিঙ্গেল করলাম হুম। যে, তারপর ওরা নৌকাটা ধরেছে, ধরে বলছে আমার বলছে বন্ধু তো কি হয়েছে? না লোক একটা চলে গেছে, বাঘে নিয়ে চলে গেছে। তো বলছে দাদার কি হয়েছে? দাদার বুকি আঘাত করেছে বাঘে, হাতি মারে। ওখান থেকে ওরা আমার বাড়ি নিয়ে আসতে আসতে নৌকায়, মানে ডিসির একটা কনভেনার বলে একটা লোক থাকে, ঠিক আছে। আচ্ছা প্রথমে ফরেস্টারের বোট যাচ্ছে, তারপরে ডিসি কনভেনারের কাছে পরে গেছি। হুম। প্রথমে দেখি একটা ফরেস্টারের বোট এসছে, দত্তের বোট, হুম। আমাদের এখানকার বোট। আমি গামছা উড়িয়ে দিয়েছি, দিলে ওরা গামছা সিঙ্গেল পেয়ে আমার গাদ ধরে গেছে। এখানে ছোট বাবু ছিল, মানে ফরেস্টার বাবুরা সব ছিল। ওর ছিল না বন্যা, আমার এখন গায়ে গেল, বলছে ভাই কি হয়েছে? আমাদের এরকম ব্যাপার, আমার এই দাদার নামে আর ওই মেশিনের নামে পাট ছিল না, মানে লোকের নামে পাশ করে ওরা আচ্ছা জঙ্গলে যার যেত, হ্যাঁ আর আমার নামে মানে পাট ছিল। হুম। মানে আমার এই ডকুমেন্ট দিতে হয়, দিলে আমার এই সরকার থেকে আমার নামে পাস হবে। আচ্ছা তো উল্টো ডকুমেন্ট দিতে অন্য লোকের নামে, যার নামে ডকুমেন্ট দেবে তার নামে পাস হবে, হুম। আদার্স তো কারণ হবে না। না। তাহলে সরকার থেকে একটা যাদের নামে পাস নিয়ে তাদের দুর্ঘটনা হয়ে যায়, তাহলে ইনি একটা ব্যাপক একটা সমস্যা। আচ্ছা আমাদের ছেলেরা সমস্যা হতে পারে, স্যার উপায় কি আছে? একে তো বাঁচাতে হবে, তারপর তো উপায়টা বের করতে হবে। অবশ্যই। তারপরে ওখান থেকে বললো ইডিসি কনভেনার আছে নীতিদার, ওখানে চলো। কিন্তু কোথায়? তা বলছে বোটে গায়ে নৌকা বাঁধো। বোটে গায়ে নৌকা বেঁধে দিলাম, দেওয়ার পরে আমি ওই বললো ছাড়া ছাড়া ওইখানে জাল মানে মাছ ধরছে, আমি চলো যাই ওখানে। নীতিদার সঙ্গে দেখা হলো, তা বলছে ভাই কি হয়েছে? আমি বলছি, কি ব্যাপার? তা বলছে কি শনিবারে যেতে হবে। শনিবারে তো যেতেই হবে, ইনকোয়ারি করবে বাবুরা। ওখান থেকে নৌকা বেঁধে তো সৈন্যকালে চলে গেলাম। সৈন্যকালেতে পাখিরালায় মানে ফরেস্টার বা মানে ডিপার্টমেন্ট থেকে ওরা ওই ইয়ে দিয়েছে, ওই অ্যাম্বুলেন্স। দাদা ওখান থেকে অ্যাম্বুলেন্সে মানে সৈন্যকালের থেকে নিয়ে পুরো ডাইরেক্ট পাখিরালা পা নিয়ে গেল। এখান থেকে কাগজপত্র রেডি করে সৈন্যকালীতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে সবাই ভর্তি করলো। 7-8 দিন ছিল, থাকার পরে দাদা বাড়ি চলে এলো। ওই লোকের তো ইনকোয়ারি করতে হবে, যে লোক চলে গেছে। কাগজ মানে পার্টির চিনে টেনে অনেক কিছু বললো, কাগজপত্র করো, তোমার পাশে বিপাশী লোক জঙ্গল অ্যাক্সিডেন্ট। তারপরে ওই মোল্লাখালী টালি যেতে হয়েছিল, মোল্লাখালী। তারপরে ইনকোয়ারিতে আমার ওই ফরেস্টের বাবুরা নিয়ে গেছিল, ওখানে গেছিলেন, আবার ইনকোয়ারিতে যেতে হয়েছিল। কোনো কিছু কি হদিশ পেয়েছিলেন বা না ওখানে হদিশ বাবুরা বললো, তার আগে তো বাবুরা মানে বোর্ড দিয়ে ওখানে ইনকোয়ারি করেছে। আচ্ছা ভাটাবেলায় ইনকোয়ারি করে ওরা দেখতে পাচ্ছে যে সঠিক তথ্য, সবকিছু সঠিক। আর একদম কুসুমখালী বাজরায় পড়েছিল, এরকম কোল ঘুরে গিয়ে বাজরায় একদম, মানে কুসুমখালী জায়গাটার নাম, জায়গাটার নাম। ওখানে ইনকোয়ারি করে সবকিছু ঠিকঠাক পেলো। তারপরে মানে আমার বললো ঠিক আছে সবকিছু, স্যার উপরে উঠতে হবে রায়ের বডি দেখতে গেলে। তা বলছে না এখন বডি দেখা যাবে না, তাই এখানে পড়েছে, সঠিক কথা বলেছো। তারপরে আমার বোটে করে আবার লাড়িপুর ঘাটে নামিয়ে দিল, দিলে আমি বাড়ি চলে এলাম। আচ্ছা একটা কথা জানতে চাইবো, আপনারা যখন মানে নৌকোর মধ্যে বসেছিলেন তখন যখন বাঘটা জাম্প করছিল, আপনারা কি কেউ খেয়াল করেছিলেন বা আগে দেখেছিলেন? আমি দেখেছিলাম, মানে দেখেছিলেন? আমার বাঘ পড়েছে, মানে আমরা 3 জন, আমি শরীরে এরকম বাতায় বসে আছি তো, বাঘ আমার এই হাঁটুর থেকে এরকম জায়গায় পড়েছে বাঘ, মানে আমার 1 গ্লাস তো দূরে না। মানে আপনি আগে বাঘটাকে দেখেছিলেন? বাঘ দেখেছি, বাঘ আমার হাঁটুমালায় এই, আর এখানে বাঘ পড়েছে লাফ দিয়ে নৌকার পরে। আর আমার দাদা আমার পাশে এরকম ছিল দাঁড়িয়ে, মানে গুড়ি মেরেছিল। আমার দাদাকে এসে জাম করে বুকে ধরেছিল, হাতে ধরেছিল। মানে আমার পায়ে 1 গ্লাস তো হবে না, বাঘ এরকম মানে পুরো কষ্ট বাঘটাকে আমি দেখেছি। মানে যখন জাম করছে পুরোটা দেখেছে, মানে তার আগে যে ওখানে বসে যে ও যে শিকারের যে একটা প্রস্তুতি সেটা খেয়াল করেনি।
মানে পড়ার আগে একটা গর্জন করলো। আচ্ছা, ওই গর্জনটা আপনি সাথে সাথে তাকিয়েছিলেন মানে? তো বাঘে তো প্রচুর লোক ধরেছে আমাদের এখানে। আহ, ওই সামনের বাড়িটাকে আমার দাদুকে ধরেছিল, ও তো বডি নিয়ে এসেছিল। বাঘ আমি অনেকবার দেখেছি। বহুবার দেখেছেন? হ্যাঁ, মানে এইরকম ফার্স্ট টাইম পড়েছেন যে এরকম বিপদ ঘটেছে? এর থেকে ধারে কাছেও দেখেছি আমি। কখনো মানে সেরকম দুর্ঘটনা ঘটেনি, ওই ফার্স্ট টাইম ঘটেছিল। তো এই এত বছর জঙ্গল করেছেন, এত বহু বাঘ তো দেখেছেন। আমি কম বেশি করে বাঘ দেখেছি। আচ্ছা, এই আমরা একটু জানতে চাইবো যে বহু বছর জঙ্গল যখন করছেন, তাহলে মরিচঝাপি সম্পর্কে কিছু কথা আপনি নিশ্চয়ই বলতে পারবেন, যে মরিচঝাপি জঙ্গলটা কেমন? জঙ্গল একটা মানুষের মুখে, প্রত্যেকটা মানুষের মুখে শোনা যায় যে মরিচঝাপি খুব খতরনাক বা মরিচঝাপি খুব ভয়ঙ্কর, এটা কি ঠিক? মানে যারা যেভাবে জীবিকা নির্বাহ করে তাদের কাছে সেভাবে সব মানে সহজ। মানে আমরা ওই কাজটা করি, মাছ কাঁকড়া মারি, আমাদের কাছে মনে হয় এটা সহজ। আর এরকম কম দিনে এরকম পয়সা চাকরি হোল্ডার বা অন্য কেউ দিতে পারবে না। আচ্ছা মানে আমরা জন মজুরি খেটে এত টাকা ইনকাম করতে পারবো, মাছ কাঁকড়ার এত মূল্য। আচ্ছা আচ্ছা। আর জঙ্গলটা এমন একটা সম্পদ বা এমন একটা জায়গা, মানে শুধু মুখে কেউ ফিরে আসে না। জঙ্গলে গেলে মা যদি কাঁকড়া না দিল, মাছ দিল না, তাই একটু কেউ মধু সংগ্রহ করলো। একদম মানে যেভাবে হোক মা তারকে শুধু মুখে ফেরায় না। আমি বিদেশে কাজ করতে গেলাম, গিয়ে কোম্পানিতে কাজ করলাম, কোম্পানি মাস গেল, টাকা দিল না, আমার টাকা মার গেল, টাকা আমি বাড়ি খালি হাতে। কিন্তু জঙ্গল মাতৃ কেউ শুধু হাতে ফিরে আসে না। জঙ্গলটা এরকম জায়গা, কিন্তু অনেকে দেশ বিদেশে বহু জায়গায় তীর্থ করতে যায়, মানে ভালো ভালো তীর্থস্থানে যায়, কিন্তু পবিত্র জঙ্গলের মতো পবিত্র স্থান কোথাও নেই। যা কর্মফল, জঙ্গল হলো খুব সূক্ষ্ম জিনিস, মানে ওখানে 2 নম্বরই করে গেলে সে জীবনে ফিরে আসবে। সৎভাবে তোমাকে চলতে হলে জঙ্গল জীবনটা একদম। জঙ্গলে একটা জায়গা আছে নারায়ণতলা, আচ্ছা, ওখানে মায়ের ঘর আছে। আমার বাড়িতে ভীষণ পূজা হয়, ঠিক আছে? আপনার বাড়িতে তো দেখলাম বনবী মন্দির আছে। আমার ওই দেহর, মানে আমার ওই মায়ের গলায়, মানে দেহর গায়ে সব সোনার জিনিস ছিল। আচ্ছা, এখনো বর্তমান তৈরি করা আছে, আর জিনিসপত্র সব চুরি নিয়ে চলে গেছে, মানে দেহতে খুলে নিয়ে চলে গেছে। বাবা। আর আমার স্ত্রী মারা যাওয়ার পরে আর পূজা হচ্ছে কিভাবে হবে সে উপরে লাগা। আচ্ছা, ওই নারায়ণতলার যে খালটা বললেন, ওই খালটা একটু যদি বলেন। এখান থেকে মানে নারায়ণতলায় আমরা নৌকা নিয়ে যেতে হয়, ঠিক আছে? বোট, কোনো ইঞ্জিন বোট এলাও হয় না। ওই জায়গাটা কোনো এলাও নেই। ওই যারা কোনো বিপদ আপদে পড়ে বা সমস্যা পড়ে, ওইখানে গিয়ে যারা কামনা বাসনা করে তাদের 80% মানুষ মুক্ত হয়। আচ্ছা, ওই নারায়ণতলাটা কি ওটা কি কোর এরিয়া না এমনি বাফার? কোর এরিয়া, ডান সাইডে সব কোর এরিয়া। কোর এরিয়া মানে তাহলে ওখানে তো ঢোকা নিষিদ্ধ। তারপরেও মানে খোলা কতটুকু জায়গা, বেশি জায়গা না, 900-র উপরে বিয়েছি। তাহলে এতগুলো মানুষ যাবে কোথায়? খোলা বাধায় তো গেলে অল্প একটু জায়গা খুলে রেখে সরকার কোর এরিয়া করে তো রাখবি। আর ওখানে প্রায় লোক মাছ কাঁকড়া মারতে যায়। ওই নারায়ণতলা খাল না, কোর এরিয়াতে। নারায়ণতলার মধ্যে খুব কমই লোক যায়, যারা যেতে পারে অনেক দূরে। তো এখান থেকে মানে সমুদ্রের কাছাকাছি? সমুদ্র চলে যেতে। আপনি গেছেন নারায়ণতলা খালে? আমি নারায়ণতলা পর্যন্ত যাইনি। আপনি কোন কোন মানে গেছেন একটু নামগুলো শুনি, যে কাঁকড়া মাছ কাঁকড়া ধরে? আমি নাম আর কত, বহুত জঙ্গলের নাম, জঙ্গলে কোনো শেষ নেই যে কোনটা কোন নাম। আচ্ছা, এই এত বছর জঙ্গলটা আমি মানে আপনি ঘুরেছেন, আপনার চোখে জঙ্গলটাই, সুন্দরবন জঙ্গলটা কেমন? আমার কাছে ভালো। আমি তো বিদেশে যাইনি, যা কিছু করি এই জঙ্গলের উপর দিয়ে করি, আর সৎ পথে ইনকাম করি। আমার কাছে জঙ্গলটাই খুব ভালো। মানুষের কাছে কাজে নিয়ে গেল, নেট পয়সা করে দেবে না, 2 নম্বরই তালমাল করবো। থেকে আমি যেরকম পারবো সেরকম করবো, পারলাম না গেলাম। আপনার নিজস্ব নৌকা আছে? নৌকা ছিল, বিক্রি করে দিয়েছি। এমনি অন্যের নৌকায় যান? আচ্ছা, তো এই যে আমরা জানতে চাইছিলাম যে মরিচঝাপি জঙ্গলটা, এইটা কেমন? ভালো। আমি শুনলাম যে আমরা শুনেছি যে অনেকে বলে যে ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। না, এখানে যে জঙ্গল মাত্রই তো ভয়ঙ্কর হবে। অবশ্যই। জঙ্গল মানে কি? সেখানে তো জীব জন্তু সবই বাস করে। তার মধ্যে যদি জঙ্গলে, যদি সুন্দরবনে যদি বাঘ না থাকতো, তাহলে সুন্দরবন থাকতো না? একদমই না। এই বাঘের জন্যই তো সুন্দরবন। অবশ্যই, যতদিন সুন্দরবন আছে ততদিন মানে আমরা আছি, বা বাইরের দেশের মানুষরা থাকবে। এই যে সুন্দরবনে মানুষ আগে বাস করতো, আর বাইরের দিকে লোক জানতো না। এখন জানার পরে বহু টুরিস্ট পার্টিটা আসে, বহু মানুষ দেখতে আসে। তাহলে সুন্দরবন জঙ্গলে বাঘ থাকবে, বাঘ হরিণ সবই থাকবে, জীব জন্তু সবই থাকবে।
আমাদের যদি বাঘে এলাকা আসে কি করি আমরা, যে আগে ওর তাড়ি বের করে দাও, ফরেস্টার ডিপার্টমেন্টের দাও। সংবাদ দাও। এখন তার ওইসব মারাটা নিষিদ্ধ, যাবজ্জীবন কেস। একদম। তো কি হবে যে তাড়ি বের করে দেওয়া, ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে সংবাদ দাও। তাহলে আমরা তো জেনে শুনে যাচ্ছি যে জঙ্গলে বাঘ আছে, হ্যাঁ এটা তো ভয়ঙ্কর হবেই। সেটা অবশ্যই। আর মৃত্যুটা অন্যরকম জিনিস, জন্ম মৃত্যু বিয়ে, মানে লোক তো বাঘের গালের থেকে বেঁচে আছে। বেঁচে আছে একদম। মানে চরপাড়ায় একটা লোক বেঁচে আছে, বাঘ বাঘের বুকের তলায় ছিল, বাপরে বাপ। হয়তো মানে এইখানে তুলে দিয়েছিল, দেওয়ার পরে সে লোকটাকে কুরুল মেরে ছেড়ে নিয়ে যাচ্ছে, বেঁচে আছে সুকুমার বলে নাম। হাতে লিখে দিয়েছে, ডানাতে কোপ করেছে, কুরুল বেরিয়েছে হাত। অন্য লোক কুরুল মেরেছিল, কুরুলতে ছেড়ে নিয়ে যাচ্ছে ওই লোককে। হ্যাঁ, আমাদের এখানে তো প্রচুর লোক বাঘে খেয়েছে, প্রচুর লোক। মানে বহু লোক তখনকার দিনে তো শুধু মানে মানে জঙ্গল করতো, এই জীবিকা নির্বাহ করতো জঙ্গলের উপর থেকে, আর তার সুবাদে বহু মানুষকেও বাঘে খেয়েছে। বাঘে খেয়েছে। এখন সুন্দরবন আমাদের সামনের যে জঙ্গলটা, কি আছে একটু- জঙ্গলটা, এটা একটু হিমচ্ছরের মতন হয়ে গেছে। মানে কোনটা বলো একটু, জঙ্গলটা যেটা বলছো? যে আমাদের মরিচঝাপিটা, মরিচঝাপিটা। এখানে দেখো দ্বীপটা তো একটু ছোট, মানে সুন্দরবন জঙ্গলটা খুব হ্যাঁ বড় দ্বীপ। কিন্তু আমাদের সামনের যে জঙ্গলটা মরিচঝাপি, আমার এখানে মাঝখানা মারি, হুম। এই জঙ্গলটা একটু মানে বাঘের খুব চাপ। বাঘের চাপ বলতে মিনিমাম মানে এই মরিচঝাপিতে কতগুলো বাঘ থাকতে পারে এই দ্বীপটার মধ্যে? আমাদের সামনে দ্বীপ প্রচুর বাঘ, বাঘের কোন এক বাঘ দুবার তিনবার যাচ্ছে কিনা আমার তো ক্যামেরা নেই। বাপরে। তা মনে হচ্ছে যে মাঝে মাঝে যে খালে দুই একটা খালে যাচ্ছি, তো মনে হচ্ছে গরুর খোঁজ, 4টে 5টে একসঙ্গে গেছে। বাপ। জঙ্গলে প্রচুর পরিমাণ বাঘ, জলে যায় না, জলবন্দি হরিণ জলে থাকে, বাঘ জলে থাকে। প্রচুর বাঘের চাপ এখন আমাদের এইখানটা। আমরা শুনলাম ওনার মুখ থেকে সত্যি যে সুন্দরবনের মানুষদের এই জীবিকা হলো সুন্দরবন। কিছু কিছু মানুষ আছে যারা বাইরে যায় না, সম্পূর্ণ এই জঙ্গলের উপরে নির্ভর করে। তো আমরা শুনতে গিয়ে তাদের যে মানে যে কথা বা তাদের যে কাহিনী বা তাদের যে ঘটনাগুলো, সত্যি আমরা যদি আজ না জানতাম, আমরা যদি না আসতাম বা ওনাদের সাথে না কথা বলতাম, সেই সব ঘটনাগুলো আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারতাম না। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটি জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।